এতক্ষণ পর্যন্ত তো আমরা মূলধন বাজেটিং সম্পর্কে জানলাম, এর যে বৈশিষ্ট্য এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানলাম। তো এ পর্যায়ে আমাদের এই মূলধন বাজেটিং এর কিছু সমস্যা রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো এবং আমাদের প্রকল্প সম্পর্কে আমরা জানবো এবং সবশেষে আমরা আমাদের যে মূলধন নিয়ন্ত্রণ বা বরাদ্দকরণ বা যে রেশনিং রয়েছে এটা সম্পর্কে আমরা জানবো। এই তিনটা টপিক কিন্তু তোমাদের এই এইচএসসির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই সবাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত এই অধ্যায়ের আলোচনা এবং এই ভিডিওতে আমরা কি নিয়ে কথা বলবো সেটা কিন্তু অলরেডি তোমরা সবাই দেখতেই পেলে। প্রথমেই আমরা আসি আমাদের এই যে মূলধন বাজেটিং সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এর তো কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো নিয়ে সর্বপ্রথম যেই সমস্যাটা সেটা হচ্ছে আমাদের অনিশ্চিত বিশ্ব। কারণ আমরা কিন্তু জানি আমাদের এই যে বিশ্বটা বা আমাদের ভবিষ্যৎ কিন্তু সবসময় অনিশ্চিত। তো ভবিষ্যতে কি হবে এই জিনিসগুলো কিন্তু আমরা কখনোই জানতে পারি না আগে থেকে। এই কারণেই বলা হয় মূলধন বাজেটিং যেহেতু আমাদের একদম শুরুতে করা হয় বা হচ্ছে একটা প্রকল্পের শুরুতে চিন্তা করা হয়, তো এই কারণে কিন্তু আমাদের এই যে মূলধন বাজেটিং এর অন্যতম যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎটা যেহেতু অনিশ্চিত, তো এ কারণে যে কোনো কিছুই হতে পারে। কারণ মূলধন বাজেটিং কিন্তু মূলত করা হয় অনেক সময়ের জন্য। ফর এক্সাম্পল আমরা যদি এরকম বলি যে একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে 20 বছরের প্রকল্প, এখন অবশ্যই আগের যে ডেটাগুলো রয়েছে সবগুলো পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু তারপরও একটা অনিশ্চয়তা কিন্তু থেকেই যায় কারণ ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। এটা হচ্ছে মূলধন বাজেটিং এর সর্বপ্রধান যে সমস্যা সেটা হচ্ছে অনিশ্চিত বিশ্ব। এরপর আসে অনিশ্চয়তার উৎসসমূহ। তো আমাদের বিভিন্ন অনিশ্চয়তা রয়েছে এবং বিভিন্ন উৎস রয়েছে এবং এখান থেকে কিন্তু অনিশ্চয়তার সৃষ্টি হতে পারে। এবং যেহেতু আমরা অলরেডি যেটা নিয়ে আলোচনা করলাম, যেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ যেহেতু অনিশ্চিত এবং এই অনিশ্চয়তার বিভিন্ন উৎস রয়েছে, তো এই কারণেই কিন্তু এটাও মূলধন বাজেটিং এর অন্যতম একটি সমস্যা। এরপর আসে মানুষের চাহিদার পরিবর্তন। এখন আমরা একটা প্রোডাক্ট চিন্তা করলাম যে নেক্সট 20 বছর ধরে আমরা এটা সেল করব। এখন আমরা কিন্তু জানি মানুষের চাহিদা কিন্তু পরিবর্তিত হতে থাকে। সো এক সময় কিন্তু দেখা যেত আমাদের এক প্রকার মোবাইল আমরা ইউজ করলাম, এখন বেশিরভাগ মানুষ হচ্ছে হয়তো অ্যান্ড্রয়েড ইউজ করছে, বা আমি যদি আমার পার্সোনাল কথা বলি, আমার হয়তো আগে সিম্বিয়ান মোবাইল ভালো লাগতো, এখন আমার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ভালো লাগে, হয়তো কয়দিন পর হচ্ছে আমাদের অ্যাপেলের অপারেটিং সিস্টেম ভালো লাগতে পারে। সো এই যে মানুষের যে চাহিদার যে পরিবর্তনটা, এইটা কিন্তু হতে পারে ভবিষ্যতে। তো একটা কোম্পানি যদি এরকম চিন্তা করে 20 বছর ধরে তারা এই মানুষের চাহিদা পূরণ করবে এবং এর জন্য সবকিছু করে এবং দেখা গেল যে 10 বছর পর গিয়ে মানুষের চাহিদার পরিবর্তন হয়ে যাচ্ছে, তো এটাও কিন্তু মূলধন বাজেটিং এর অন্যতম একটি সমস্যা। এরপর আসে উৎপাদন ব্যয়ের পরিবর্তন। এখন আমরা কিন্তু জানি যেহেতু এটা একটা লং টার্ম প্রসেস, তো এক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এখন উৎপাদনের জন্য যে কাঁচামালটার প্রয়োজন হবে সেটা কিন্তু ভবিষ্যতে শর্ট পড়তে পারে, বা হচ্ছে কোনো একটা সমস্যার কারণে এই উৎপাদন ব্যয়টা কিন্তু বেড়েও যেতে পারে, উৎপাদন ব্যয় কমেও যেতে পারে। সো এক্সপেক্টেড যেটা ছিল সেখান থেকে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু একটি সমস্যা দেখা দিতে পারে। সো এটাও মূলধন বাজেটিং এর অন্যতম একটা সমস্যা, যেটা হচ্ছে উৎপাদন ব্যয়ের পরিবর্তন। তো এরপরে আসে আমাদের মূলধন ব্যয়ের পরিবর্তন। তো এই যে আমাদের উৎপাদন ব্যয়ের মতো মূলধনের পেছনেও কিন্তু একটা ব্যয় রয়েছে। সো প্রতিষ্ঠানের যদি মূলধন ব্যয়ের পরিবর্তনটা হয় সেক্ষেত্রেও কিন্তু তাদের যে এক্সপেক্টেড রিটার্ন ছিল সেটা হয়তো নাও আসতে পারে। সো এই কারণেই বলা হয় আমাদের উৎপাদন ব্যয় বা যে কোনো ধরনের ব্যয়ের পরিবর্তন এটাও কিন্তু মূলধন বাজেটিং এর একটা সমস্যা। কারণ যেহেতু অনেক আগে থেকে প্ল্যান করে রাখা হয় এবং ওই অনুযায়ী এক্সপেক্টেড রিটার্ন বা এক্সপেক্টেড এক্সপেন্স ধরা হয়, তো যে কোনো ধরনের ব্যয় যদি অনেক বেশি বেড়ে যায় বা অন্য ধরনের সমস্যা হয়, সেগুলো কিন্তু মূলধন বাজেটিং এর যে আলটিমেট সিদ্ধান্ত সেটাকে বা প্রবলেম করতে পারে সেই জায়গাটাতে। এই কারণেই বলা হচ্ছে এগুলো মূলধন বাজেটিং এর অন্যতম সমস্যা। এরপর আসে অপর্যাপ্ত নির্ভরযোগ্য তথ্য। অর্থাৎ এই যে মূলধন বাজেটিং যে করা হয় বা এর যে প্রক্রিয়াগুলো, এগুলো কিন্তু নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে করা হয়। এখন এই তথ্যগুলোই যদি অপর্যাপ্ত হয় বা নির্ভরযোগ্য না হয় সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম দেখা দিতে পারে। ধরো তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, এখন তুমি যদি এনাফ নলেজ নাই জানো যে এই রাস্তাটা কোন দিক দিয়ে যায়, তাহলে কিন্তু তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে না। সো এই জিনিসটি দেখা দেয়। এগুলো ছিল মূলত আমাদের মূলধন বাজেটিং এর যে সমস্যা সমূহ সেগুলো।
এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রকল্প নিয়ে আলোচনা করব। সো প্রকল্প মূলত দু প্রকার, একটা হচ্ছে স্বাধীন প্রকল্প এবং আরেকটা হচ্ছে পরস্পর বর্জনশীল প্রকল্প। তো প্রথমে আমরা আসি স্বাধীন প্রকল্পটা কি। তো ধরো একটা কোম্পানির একটা গাড়ি রয়েছে, তারা চাচ্ছে নতুন একটা গাড়ি কিনতে। এখন তারা নতুন গাড়ি কিনুক আর না কিনুক, এটার সাথে প্রথম গাড়ির কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে স্বাধীন প্রকল্প, অর্থাৎ একটা প্রকল্পের সাথে আরেকটা প্রকল্পের কোনো সম্পর্ক থাকে না এই বেসিসে যে একটা গাড়ি কিনতে চাইলে অপর একটা গাড়ির সাথে কোনো রিলেশন থাকবে না। বাট পরস্পর বর্জনশীল প্রকল্পতে যেটা হয় যে ধরলাম কোনো একটা কোম্পানির এই দুটো মেশিন ক্রয় করার প্রয়োজন হবে, বাট এখানে যেটা প্রবলেম, তাদের বিভিন্ন স্বল্পতার কারণে হয় এই মেশিনটা কিনতে হবে, না হলে এই মেশিনটা কিনতে হবে। অর্থাৎ দুটো মেশিনের মধ্যে যে কোনো একটা মেশিন ওই কোম্পানিটা ক্রয় করতে পারবে, তারা দুটো মেশিন একসাথে ক্রয় করতে পারবে না। অর্থাৎ একটি ক্রয় করলে অপর একটি ক্রয় করার যে আশা, সেটা তাদেরকে ভেঙে দিতে হবে, বা তারা কখনোই দুটো প্রকল্প একসাথে গ্রহণ করতে পারবে না। অর্থাৎ একটি গ্রহণ করলে অপরটি বাদ দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের পরস্পর বর্জনশীল প্রকল্প। আর স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে চাইলে দুটোই করতে পারে, চাইলে একটি করতে পারে, সেটা টোটালি তাদের উপর। বাট এখানে কখনো একটার উপর আরেকটা নির্ভর করবে না। কিন্তু পরস্পর নির্ভর করবে না বলতে বোঝাচ্ছে একটা নিলে আরেকটা বাদ দিতে হবে না। কিন্তু পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে অবশ্যই একটা নিলে আরেকটা বাদ দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রকল্পের যে ধারণা সমূহ সেটা। এবারে আমরা আসি আমাদের এই ভিডিওর সর্বশেষ যে আলোচনার বিষয়টা, মূলধন নিয়ন্ত্রণ বা বরাদ্দকরণ বা মূলধন রেশনিং যেটাকে বলা হচ্ছে। তো এটা হচ্ছে যে আমরা যদি একদম বিস্তারিত বলি, পর্যাপ্ত তহবিলের অভাবে একই সাথে লাভজনক সকল প্রকল্পে বিনিয়োগ করা সম্ভব হয় না। এক্ষেত্রে প্রতিষ্ঠান তার সীমিত তহবিল দ্বারা প্রথমে সবচেয়ে লাভজনক প্রকল্প, পরে তুলনামূলক কম লাভজনক প্রকল্পে ধারাবাহিকভাবে বিনিয়োগ করবে। এভাবে যে প্রকল্প প্রতিষ্ঠানের বাজার মূল্যকে সর্বাধিকরণ করবে সেগুলোকে গ্রহণ করবে। তো আমরা যদি একটু ছোট করে বলি তাহলে হচ্ছে সীমিত পুঁজিকে লাভজনকতার ভিত্তিতে পর্যায়ক্রমে আনুপাতিক হারে বিনিয়োগ প্রকল্প নির্বাচন প্রক্রিয়াকে মূলধন রেশনিং বলা হয়ে থাকে। তো এটা যদি আমরা একটা উদাহরণ দেখি, বা এখানে আমরা বলতে পারি যে বর্তমানে নিম্নোক্ত দুটি পদ্ধতির মাধ্যমে মূলধন নিয়ন্ত্রণ বা রেশনিং বেশি বিবেচনা করা হয়। তাদের মধ্যে প্রথমটা হলো নিট বর্তমান মূল্য বা এনপিভি, এবং আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ আয়ের হার পদ্ধতি বা যেটাকে আইআরআর বলা হয়ে থাকে। এবং এগুলো সম্পর্কে আমরা জানবো, এনপিভি কাকে বলে, কিভাবে নির্ণয় করে, আইআরআর কাকে বলে, কিভাবে নির্ণয় করে, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত ভিডিও দেখবো। তো এবার যদি আমরা মূলধন রেশনিং এর আমরা যদি একটা উদাহরণ দেখি, আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের বা তুমি ধরো বিনিয়োগ করতে চাচ্ছ, তোমার বিনিয়োগের যে মোট পরিমাণ সেটা 1,00,000 টাকা। এখন তোমার হাতে দেখো তিনটা প্রকল্প রয়েছে। ক প্রকল্পতে প্রাথমিক বিনিয়োগ 50,000 টাকা, খ প্রকল্পতে প্রাথমিক বিনিয়োগ 40,000 টাকা, গ প্রকল্পতে প্রাথমিক বিনিয়োগ 50,000 টাকা। তিনটা প্রকল্পে মিলিয়ে মোট কত টাকা হলো? 1,40,000 টাকা। কিন্তু তোমাকে তো বা তোমার যে বিনিয়োগ সেটা তো 1,00,000 টাকা। সো তার মানে তোমার কাছে কিন্তু 40,000 টাকা কম রয়েছে। তার মানে তুমি চাইলেই তিনটা প্রকল্পে বিনিয়োগ করতে পারবে না। মূলধন রেশনিং এর ক্ষেত্রে এখানেই হবে যে আমাদের সবচেয়ে লাভজনক যে প্রকল্পগুলো রয়েছে, অর্থাৎ এখানে এই যে আন্ত আয়ের ভিত্তিতে আমরা সেখানেই ইনভেস্ট করব। তো দেখো এখানে কি বলা যায়, যেখানে বলা হচ্ছে যেহেতু এখান থেকে সর্বোচ্চ দুটি প্রকল্প গ্রহণ করা যাবে, তাহলে আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে ক প্রকল্পের ক্ষেত্রে দেখো আমাদের 50,000 টাকা বিনিয়োগ করলে আমাদের আইআরআর বা আন্ত আয়ের হার বা রিটার্ন আসবে 20%, এবং গ প্রকল্পের ক্ষেত্রে আসবে 18%। সো তার মানে আমরা কিন্তু বলতে পারি যে যেহেতু এখানে 1,00,000 টাকা রয়েছে, তার মানে ক এবং গ প্রকল্পে কিন্তু বিনিয়োগ করা উচিত। সো তার মানে এই প্রবলেমটার সলভ হবে 20% এবং 18%, অর্থাৎ হচ্ছে ক এবং গ প্রকল্প। তো আমি আশা করব তোমরা এই মূলধন রেশনিং সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এবার এই পুরো ভিডিওটা থেকে তোমরা কি বুঝলে, বা এতক্ষণ ধরে যে ভিডিওগুলো দেখছো সেখান থেকে তোমরা কি কতটুকু বুঝতে পেরেছো, এটা জানার জন্য নিজেদেরকে একটু যাচাই করে নাও। প্রথমেই আসে যে ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা হলে অপর একটি অবশ্যই বাতিল করতে হবে, তাকে কি বলে? স্বাধীন প্রকল্প, পরস্পর বর্জনশীল প্রকল্প, পরিপূরক প্রকল্প, নির্ভরশীল প্রকল্প। তো আমাকে বলো যে
এখানে আমাদের সঠিক উত্তরটা কি হবে? এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বলা আছে যে ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা হলে অপর একটি অবশ্যই বাতিল করতে হবে। সো তার মানে যদি একটি গ্রহণ করে অপর একটি যখন বাতিল করবে সেটা হচ্ছে পরস্পর বর্জনশীল প্রকল্প। এরপর আমরা আসি, ফাতেমার কাছে 50,000 টাকা আছে। এই টাকা সে একটি প্রকল্পে বিনিয়োগ করলে প্রথম 2 বছর যথাক্রমে 18,000 টাকা ও 19,500 টাকা নগদ প্রবাহ আসবে। এ ধরনের প্রকল্পে বিনিয়োগ সিদ্ধান্তকে কি বলা হয়? বার্ষিক বৃত্তি, স্বাধীন প্রকল্প, আর্থিক নীতি, বর্জনশীল প্রকল্প। তো এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে এখানে এই প্রশ্ন থেকে সঠিক উত্তর হবে আমাদের স্বাধীন প্রকল্প। কারণ হচ্ছে এখানে কিন্তু বলা নেই যে একটি প্রকল্পের জন্য আরেকটি প্রকল্প তাকে বাদ দিতে হবে। সো তার মানে আমাদের এই যে সঠিক উত্তর এটা হবে স্বাধীন প্রকল্প। আবার এটাও হতে পারে যে যখন কোনো বিনিয়োগকারীর হাতে বিনিয়োগের জন্য মাত্র একটি প্রকল্প থাকে, অর্থাৎ সেখান থেকে তো আর অন্য একটা প্রকল্পের সাথে তাকে তো কিছু বাদ দিতে হচ্ছে না। সো এটা হচ্ছে আমাদের স্বাধীন প্রকল্প হিসেবে বিবেচিত হবে। এরপর আসে স্বাধীন প্রকল্প সম্পর্কে কোন উক্তিটি সঠিক? স্বাধীন প্রকল্পের প্রত্যাশিত আয়ের সম্পর্ক নেই। স্বাধীন প্রকল্পে সবসময় লাভজনকতা থাকে না। স্বাধীন প্রকল্প অন্য প্রকল্পকে প্রভাব মুক্ত রাখে এবং সবশেষে স্বাধীন প্রকল্পের নগদ প্রবাহ ঋণাত্মক হবে। তো এখান থেকে আমরা বলতে পারি সঠিক উত্তর হবে স্বাধীন প্রকল্প অন্য প্রকল্পকে প্রভাব মুক্ত রেখে থাকে। তো এরপর আসে বিনিয়োগের একটি মাত্র ক্ষেত্র থাকে কোন প্রকল্পে? সো আমরা কিন্তু অলরেডি জানি এখান থেকে আমাদের বিনিয়োগের একটি মাত্র ক্ষেত্র থাকে আমাদের পরস্পর বর্জনশীল প্রকল্প, অর্থাৎ এখানে শুধুমাত্র একটি প্রকল্পে বিনিয়োগ করা যাবে। এরপর আসে প্রকল্পের প্রত্যাশিত ফলাফল কিসের উপর নির্ভর করে? সো আমরা কিন্তু জানি যে আমাদের তথ্যের নির্ভুলতা, অর্থাৎ তথ্য যত নির্ভুল হবে তত ভালো কিন্তু ডিসিশন নেওয়া যাবে এবং এর উপরেই আমাদের প্রত্যাশিত যে ফলাফল সেটা নির্ভর করে থাকে। এরপর আসে মূলধন বাজেটিং এর দৃষ্টিকোণ থেকে প্রকল্পের শ্রেণী বিভাগ হলো স্বাধীন প্রকল্প, মূলধনী প্রকল্প, পরস্পর বর্জনশীল প্রকল্প। সেখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তরটা হবে আমাদের মূলধন বাজেটিং এর দৃষ্টিকোণ থেকে আমরা জানি দুই ধরনের প্রকল্প পাওয়া যায়, স্বাধীন প্রকল্প এবং পরস্পর বর্জনশীল প্রকল্প। এরপর আমরা আসি স্বাধীন প্রকল্প নির্বাচন করার সময় যা বিবেচনা করতে হয়: অর্থনৈতিক উপাদান, বাণিজ্যিক দিক, কারিগরি ক্ষেত্রসমূহ। তো এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তর কিন্তু 3টি হবে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখলে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে, আর তোমরা অবশ্যই চেষ্টা করবে সবগুলোর এমসিকিউ যেন সঠিক উত্তর দিতে পারো। যারা সঠিক উত্তর দিতে পেরেছো তাদের সবাইকে অভিনন্দন। যাদের উত্তর ভুল হয়েছে তোমরা একটু মিলিয়ে নেবে যে কোথায় ভুল হলো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।